বাংলাদেশের রংপুর চলে যাচ্ছে আমাদের ভারতের দখলে। তৈরি হচ্ছে রাম মন্দির। ভিউয়ার্স কোন দীর্ঘ ২-৩ দিন যাবৎ আমি সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলেই এই রিলেটেড অনেক নিউজ, অনেক ভিডিও, অনেক কথাবার্তা দেখতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে এখানে আসলে ঘটনাটা কি ঘটছে? কি হচ্ছে এখানে? আর বাংলাদেশের এত বড় একটা জায়গা রংপুর, সেটা কিভাবে আমাদের ভারতের দখলে চলে যায়? বা কিভাবে চলে যাচ্ছে? এখানে আসলে ঘটছেটা কি? কি সেই নতুন শখ তৈরি হচ্ছে এখানে? বা আদৌ কি কিছু হচ্ছে নাকি? বা এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি আসলেই সত্য কোনো ঘটনা? নাকি কোনো ধরনের নতুন নাটক এখানে হচ্ছে? হ্যাঁ ভিউয়ার্স কোন আজকে বিস্তারিত ইন ডিটেইলস সেটাই জানবো। ভিউয়ার্স কোন আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন তুলা ট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি সায়েন্স বিডি ইউটিউব চ্যানেলে নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর যে নিউজটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে রংপুর নিয়ে ভারতের গোপন পরিকল্পনা ফাঁস। রংপুর চলে যাচ্ছে ভারতের দখলে। ও মাই গড! তাহলে চলুন ভিউয়ার্স কোন এখানে আমাদের ভারতের কি সেই গোপন পরিকল্পনা বা আসলে কি কিছু আছে কিনা, চলুন সেটা ইন ডিটেলস ক্লিয়ারলি জেনে আসি। লেটস গেট স্টার্ট। বন্ধুরা, বাংলাদেশের রংপুর চলে যাচ্ছে ভারতের দখলে। সেখানে বাস্তবায়ন হচ্ছে বিশাল বিশাল রাম মন্দির। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া একটি স্ক্রিনশটে দেখা যায় প্রীতিশ দেবনাথ নামের একজন ব্যক্তি রংপুরকে ভারতের দখল করে নেওয়া উচিত এমন একটি মন্তব্য করেছেন। আর এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রীতিশ দেবনাথ কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নয়। তিনি একজন বাংলাদেশি বিসিএস ক্যাডার পদে সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ তিনি একজন বাংলাদেশি বড় সরকারি কর্মকর্তা এবং সে আমাদের ট্যাক্সের টাকায় বেতন পায় এবং আমাদের দেশের সকল সুযোগ সুবিধা ব্যবহার করেও দেশদ্রোহী কাজে তিনি লিপ্ত। এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি একজন ভারতীয় র এজেন্ট। আসলে বাংলাদেশের রংপুর বিভাগ নিয়ে ভারতের চুলকানি দীর্ঘদিনের। শুধুমাত্র এই সরকারি কর্মকর্তাই নয়, এছাড়াও ভারতের বিভিন্ন মিডিয়া বারবার বাংলাদেশের রংপুরকে দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি ভারতের বিখ্যাত খান স্যারও এই রংপুর দখলের হুমকি দিয়েছিলেন। বর্তমানে আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন যে রংপুরে বিশাল বিশাল সব মন্দির তৈরি করা হচ্ছে, অথচ যেখানে হিন্দুদের সংখ্যা ছিল মাত্র 2%। কিন্তু বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হিন্দুদেরকে নিয়ে এসে রংপুরে শিফট করা হচ্ছে। যেখানে মাত্র কয়েক বছর আগেও রংপুরে হিন্দু ছিল মাত্র 2%, সেখানে বর্তমানে হিন্দুদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়ে 13.1% হয়ে গেছে। আসলে ধীরে ধীরে গোপনে রংপুরে হিন্দুদের সংখ্যা বৃদ্ধি করছে ভারতের র। হিন্দুদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাংলাদেশে বসেই হিন্দুদেরকে রংপুরে শিফট করাচ্ছে এই ভারতের র এজেন্টগুলো। ভারত কেন রংপুরে হঠাৎ করে হিন্দুদের সংখ্যা বৃদ্ধি করাচ্ছে এবং সেখানে কেন বড় বড় মন্দির তৈরি করছে এবং ভারতের র গোপনে কিভাবে এই রংপুরকে আস্তে আস্তে ভারতের দখলে নিয়ে নিচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ভারতের গোপন পরিকল্পনা সম্পর্কে অনেক কিছু জেনে যাবেন। আর আপনি যদি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশে এতগুলো বিভাগ থাকতে কেন ভারত রংপুরকে দখল করতে চায় সেটা বুঝতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে ভারতের এই শিলিগুড়ি করিডোর কী সে সম্পর্কে। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক হলো ভারতের এমন একটি সরু ভূখণ্ড যেটা দখল করে নিলে ভারত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এই 21 কিলোমিটারের মাত্র ছোট্ট একটি ভূখণ্ড যদি বাংলাদেশ দখল করে নেয় তাহলে ভারত অপর পাশের 7 রাজ্যের সাথে সংযোগ হারিয়ে ফেলবে এবং ভারত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আর এই শিলিগুড়ি করিডোর ভারতের কাছে খুবই স্পর্শকাতর একটি এলাকা, কারণ এই শিলিগুড়ি করিডোরের এক পাশে রয়েছে চীন, অপর পাশে রয়েছে বাংলাদেশ, আর মাঝখানে সরু একটু পথ রয়েছে ভারতের। আর এ কারণে এই শিলিগুড়ি করিডোর নিয়ে সবসময় আতঙ্কে থাকে ভারত। আর এই শিলিগুড়ি করিডোরের সবথেকে কাছের ভূখণ্ড হলো বাংলাদেশের রংপুর বিভাগ। আর এ কারণে শিলিগুড়ি করিডোরের আয়তন বাড়ানোর জন্যই ভারত মূলত এই রংপুরকে দখল করতে চায়। ভৌগোলিকভাবে রংপুরের গুরুত্ব ভারতের কাছে অপরিসীম। আর এ কারণে আসলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম। আসলে এখানে আমার কি বলবো, মানে কিছু বলতে ইচ্ছে করছে না। দেখুন, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এই দেশটার উপর মানে আবার নতুন করে দেশটা দখল করে নেয়া
বা এই ধরনের পরিকল্পনা যারা করে আসলে তারা যে কতটা মানে নিচু মাইন্ডের হতে পারে সেটা সম্পর্কে মানে কি বলবো, কিছু বলতে ইচ্ছে করছে না আসলে। এই যে চিকেন নেক্স যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা যদি বৃদ্ধি হয় তাহলে মানে ভারত যে দুই খণ্ড হয়ে যাওয়ার যে ভয়টা সেটা অনেক কমে যাবে। তো সেই জায়গাটাকে মানে প্রশস্ত করার জন্য, মানে চিকেন নেক্সকে প্রশস্ত করার জন্য কিন্তু এইসব পরিকল্পনা করা হচ্ছে। সত্যি এইসব পরিকল্পনার মানে একেবারে সাপোর্টে আমি নেই, ঠিক আছে। তো বাংলাদেশের অবশ্যই এখন নতুন কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি এরকম কোনো ঘটনার আশ্বাস বাংলাদেশের যে কি বলে, বাংলাদেশের অনেক যে গোপন সংস্থা রয়েছে বা বাংলাদেশের অনেক এজেন্ট যারা রয়েছে, গোয়েন্দা সংস্থা বলা হয় যাদেরকে, তারা যাতে এরকম কোনো খবরে আজ পেলেই যাতে নতুন কোনো ব্যবস্থা নেই। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। রংপুরে ব্যাপকভাবে ভারতের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি একটু আগে প্রীতিশ দেবনাথ নামক যে ব্যক্তির নাম উল্লেখ করেছি, সে আসলে একজন ভারতের এজেন্ট। এজেন্ট না হলে কেউ কখনো নিজ দেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চাইবে না। সে একজন বাংলাদেশি হয়েও ভারতকে পরামর্শ দিচ্ছে ভারত যেন বাংলাদেশের রংপুরকে দখল করে নেয়। এর থেকে বড় দেশদ্রোহী আর কিছুই হতে পারে না। বাংলাদেশ সরকারের উচিত এখনই তাকে চাকরি থেকে বরখাস্ত করা এবং তাকে দেশদ্রোহী ঘোষণা করে জেলে পুরে দেওয়া উচিত। এই ব্যক্তি ছাড়াও ভারতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারতের বিভিন্ন টিভি চ্যানেল সবসময় বাংলাদেশের রংপুর দখলের হুমকি দিয়ে এসেছে। কিন্তু ভারত যদি সরাসরি তাদের সেনাবাহিনীতে এই রংপুর অঞ্চলে হামলা করে এবং এটি দখল করার চেষ্টা করে, তাহলে সেটি কখনোই করতে পারবে না ভারত, কারণ এতে করে ভারতের উপরে আন্তর্জাতিক চাপ আসবে। এছাড়াও তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীকে মোকাবেলা করতে হবে এবং বাংলাদেশের সাধারণ জনগণকেও মোকাবেলা করতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষজন বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ব্যাপক দেশপ্রেমিক। তারা বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকেও ভারতের হাতে তুলে দেবে না। বাংলাদেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশের রংপুর ছিনিয়ে নেওয়া ভারতের পক্ষে কখনোই সম্ভব নয়। আর এ কারণে ভারতের গোয়েন্দা সংস্থা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। তারা একবারে আক্রমণ করে রংপুর দখল করবে না, বরঞ্চ সেখানে আস্তে আস্তে হিন্দু জনসংখ্যার বৃদ্ধি ঘটাবে এবং তারপর সেখানে বিশাল বিশাল সব মন্দির তৈরি করবে এবং হিন্দুদেরকে গোপনে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তারা রংপুরের দিকে আকৃষ্ট করবে বাংলাদেশি হিন্দু জনতাদের। বাংলাদেশের সকল হিন্দুরা যখন আস্তে আস্তে রংপুরে চলে যাবে, তারপর একসময় একটি গণভোট দিয়ে রংপুরকে দখল করে নেবে ভারত এবং সেটাকে একটি ছিটমহল বানিয়ে ফেলবে ভারত। আর এতে করে ভারতের যে চিকেন নেক রয়েছে তার আয়তন অনেক বেশি বেড়ে যাবে। আর এই কারণে এখানে একটা মানে কথা আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা হয়তো ধুরন্ধর সিনেমাটা অনেকেই দেখেছেন। তো ধুরন্ধর সিনেমাটার যে বিষয়টা, সেখানে যে ইন্ডিয়ান এজেন্ট রয়েছে সে পাকিস্তানে যায়, পাকিস্তানে যাওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে তার যে অবস্থানটা সেটা ছোট থেকে আস্তে আস্তে বড় করে এবং পরবর্তীতে কিন্তু সে তার কাজটা হাসিল করে। তো এরকম কিছু একটা হতে যাচ্ছে। তো আসলে বাংলাদেশের সাথে এরকম কিছু একটা করার যে প্ল্যানিংটা সেটা তো অবশ্যই হচ্ছে, তবে এটা কতটা ভালো ফল বয়ে আনবে সেটা আমার কাছে মনে হচ্ছে না। এমনিতেই দুইটা দেশের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে, তার উপর যদি এরকম প্ল্যানিং হতে থাকে বা চলতে থাকে তাহলে কি হতে পারে ইন ফিউচারে, তা আসলে সবারই মানে মাথায় আসলে ঢুকে গেছে যে ভবিষ্যতে এরকম একটা অবস্থান হবে। পাকিস্তান এবং ইন্ডিয়ার বর্তমান যে অবস্থাটা সেম টু সেম ভারত বাংলাদেশের অবস্থানটা ঠিক এরকম ভাবে হয়ে যাবে, আমার কাছে এটাই মনে হচ্ছে। তো এখানে যে বিষয়টা হিন্দুদের কথা বলা হচ্ছে এখানে এ নিয়ে করা হবে, তো আমার জানা মতে বাংলাদেশের সব হিন্দুরা কিন্তু বাংলাদেশ বিরোধী কখনই হবে না। মানে 100%-এর মধ্যে 70% সনাতন ধর্মের মানুষ রয়েছে যারা বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসে। তো সেই জায়গা থেকে বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে, সবকিছু চাইলেই হচ্ছে না। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। সেখানে বড় বড় সব মন্দির তৈরি করছে ভারত। আর দ্বিতীয়ত ভারতের আরেকটি মাথা ব্যথা হলো লালমনিরহাট এয়ারবেস। আপনারা হয়তো জানেন যে এই লালমনিরহাট এয়ারবেস কিন্তু এই রংপুরে অবস্থিত, যেটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশ বিমান বাহিনী চাইলে মাত্র 2 মিনিটে এই লালমনিরহাট এয়ারবেস ব্যবহার করে ভারতের শিলিগুড়ি করিডোর দখল করে নিতে পারবে। আর এই কারণে ভারত সবসময় আতঙ্কে থাকে। ভারত যদি রংপুর বিভাগ দখল করে নেয় তাহলে এই লালমনিরহাট এয়ারবেস ভারতের দখলে চলে যাবে এবং ভারত আরও বেশি শক্তিশালী হবে। দেখুন বন্ধুরা, ভারতের কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে এই রংপুরে হিন্দুদের উপস্থিতি বৃদ্ধি করার জন্য।
এবং সেখানে অসংখ্য হিন্দুদের জন্য সুযোগ সুবিধা দিচ্ছে। আর এই ভারতের র এজেন্ট কোনো ভারতীয় নাগরিক নয়, এরা বাংলাদেশেরই নাগরিক। বিশেষ করে বাংলাদেশের হিন্দু সমাজ তারা চায় ভারতের সাথে যুক্ত হতে। যেহেতু ভারত একটি হিন্দু রাষ্ট্র, তাই অনেক হিন্দু পরিবার চাইবে ভারতের সাথে যুক্ত হতে। তাই বাংলাদেশি অনেক হিন্দুদেরকে ভারত বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে এবং তারা বলছে যারা রংপুরে বসবাস করবে তাদেরকে তারা ভারতীয় নাগরিকত্ব দেবে এবং একসময় রংপুরকে ভারতের অংশ বানাবে। আর এতে করে বাংলাদেশি অনেক হিন্দুরা আস্তে আস্তে রংপুরের দিকে মুভ করছে। বন্ধুরা, এবার চলুন আমরা জেনে নিই যে এই মুহূর্তে আমাদের করণীয় কী। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের একমাত্র করণীয় হলো রংপুরের দিকে ঠিকমতো লক্ষ্য রাখা। রংপুরে যেন ভারতীয় হিন্দুরা, বিশেষ করে উগ্রবাদী হিন্দুরা কোনো রকম উস্কানিমূলক কাজ না করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং রংপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতি আরও বেশি বৃদ্ধি করতে হবে এবং বাংলাদেশের যে লালমনিরহাট এয়ারবেস রয়েছে সেটার কাজ দ্রুত শেষ করতে হবে এবং এই লালমনিরহাট এয়ারবেজে শক্তিশালী ফাইটার জেটগুলোকে মোতায়েন করতে হবে, যেমন MiG-29 এবং অত্যাধুনিক JF-17 থান্ডার ব্লক 3 সেখানে মোতায়েন করতে হবে, যেন ভারত সেখানে কোনো উস্কানিমূলক কাজ করতে না পারে। এবং বাংলাদেশের ভিতরে যত র এজেন্ট রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে নির্মূল করতে হবে। তাহলেই একমাত্র বাংলাদেশ সামনে এগিয়ে যেতে পারবে, নয়তোবা একসময় পুরো বাংলাদেশ ভারতের দাসে পরিণত হবে। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন। আসলে বাংলাদেশের রংপুর বিভাগটা দিয়ে যে চক্রান্তটা হচ্ছে, আসলে এই চক্রান্তটা আমার কাছে মনে হচ্ছে এটা দীর্ঘদিনের একটা চক্রান্ত। আসলে এই চক্রান্তটা দ্বারা দিল্লির থেকে হয়তো অনেক কিছু হতে পারে, তবে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে আত্মার একটা সম্পর্ক আছে, ভাষাভাষীর একটা সম্পর্ক আছে, সেটা একেবারেই নষ্ট হয়ে যাবে। দেখুন, ভারত এবং বাংলাদেশ এই দুইটা দেশের মধ্যেই বাংলা ভাষার মানুষ রয়েছে, তবে দুইটা দেশের মানুষ আলাদা আলাদা অবস্থায়। তবে এই বাংলা ভাষাভাষীর মানুষ যারা, একই তাদের সংস্কৃতি, খাদ্যাভাস এক, এক কথায় পোশাক আশাক সবকিছুই এক, শুধু বর্ডারটাই তাদের আলাদা করে দিয়েছে। তবে এখানে যে বিষয়টা, যদি এই যে চক্রান্তটা হচ্ছে ধুরন্ধর সিনেমার মতো, আসলে এই চক্রান্তটা দ্বারা এই ভাষাভাষীর সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। তবে বাংলাদেশের যে সনাতন ধর্মের মানুষরা রয়েছে তারা বাংলাদেশকে খুবই ভালোবাসে, ঠিক আছে। তবে কিছু উগ্রবাদী রয়েছে, যেমন আমাদের ভারতে কিছু উগ্রবাদী সেরকম বাংলাদেশেও রয়েছে। সব দেশে এরকম কম বেশি উগ্রবাদী থাকে, তো তাদের কিন্তু মানে অন্যান্য প্রলোভনে পা দিবে তারা। তবে যারা দেশকে ভালোবাসে, ঠিক আছে, তারা এই ধরনের সমস্যার মধ্যে কখনোই ঢুকবে না, তারা তাদের দেশকে ভালোবাসবে। তো যাই হোক ভিউয়ার্স, এখানে অনেক বড় হয়তো একটা চক্রান্ত হচ্ছে, তবে বাংলাদেশের বাহিনীগুলোকে প্রস্তুত থাকতে হবে এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে প্রস্তুত থাকতে হবে এবং যেভাবে ব্যবস্থা গ্রহণ করলে মানে কিছুই হবে না, সেভাবেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে না বলে পারছি না, সেটা হচ্ছে যে বিসিএস ক্যাডার, যে সরকারি লোক এই কমেন্টগুলো করছে বা এই কথাগুলো বলছে, অবশ্যই সেই বিসিএস ক্যাডারের মানে মানে যে বিসিএস ক্যাডারটা আসলে কি ওনার অরিজিনাল প্রোফাইল থেকে এই কমেন্টটা করেছে কিনা সে বিষয়টা তদন্ত করে অবশ্যই তাকে আইনের আওতায় এনে প্রশ্নবিদ্ধ করলে হয়তো অনেক তথ্য বের হয়ে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। তো আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আজকে সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো ভিউয়ার্স, বিদায় নেওয়ার আগে আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল স্টোরি উইথ রুবায়েত। এখানে আমি নতুন একটা এপিসোড শুরু করেছি, যে এপিসোডটা হচ্ছে হরর, রিয়েল হরর স্টোরি এপিসোড, মানে সত্য ভৌতিক ঘটনার এপিসোড। এপিসোডটার নাম হচ্ছে শিহরণ। ইতিমধ্যে 3টে এপিসোড রিলিজ পেয়েছে, তো সেখানে সত্য ভৌতিক ঘটনা রিলিজ দেওয়া হয়। আপনি চাইলে কিন্তু আপনার ঘটনাও সেখানে পাঠাতে পারবেন এবং আপনার ঘটনাটাও হতে পারে নেক্সট এপিসোডে। তো ভিউয়ার্স, আপনার কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থাকে, সত্য বাস্তব ঘটনা, অবশ্যই আপনি চাইলে ইমেলের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে, ফেসবুক পেজে মেসেজ করেও সব ঘটনা আপনি পাঠাতে পারবেন এবং সরাসরি আপনি চাইলে ভয়েস মেইলও পাঠাতে পারবেন টেলিগ্রামের মাধ্যমে এবং ইমেলের মাধ্যমে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে দেখে আসবেন, তাহলে আপনি কিভাবে ঘটনা পাঠাবেন সবকিছু বিস্তারিত ইন ডিটেলসে বুঝতে পারবেন। জাস্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসবেন। তো ভিউয়ার্স, বিদায় নিচ্ছে এখানে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।